Mr. Assistant General Secretary, Administration, our beloved Mr. Anipal Sengupta, he has not yet turned up. You all are aware that police has not given the permission to permit more than 50 heads in our this situation, COVID situation, in our organization. So we are unable to say our all members and patrons and other to come here to celebrate. We are sorry before all of our members and activists to say his precious deliveries before our existing members and all the members who are at our Facebook Live. I would like to say Mr. Bera, our beloved chairman. Mr. Bera, he will give his precious deliveries before all of you. Thank you. Mr. Bera, please. Welcome all the members of this community. My heartiest congratulations to our GS Soumya Das, other secretariats, other members, patrons, all are cordially invited here to attend our ceremony. Perhaps you are aware of the fact that today is the 72nd anniversary of Human Rights Day. 72তম মানবাধিকার দিবস আমরা এখন পালন করছি। আশা করেছিলাম আরো অনেক সংখ্যক আসবে, কিন্তু যে কোনো কারণে হোক এই কোভিড-19 কারণে অনেকেই আসতে পারেন না। দূর দূর জায়গা থেকে তো বটে, কাছাকাছি জায়গা থেকেও অনেকে আসতে পারেন না। যাই হোক, আপনারা একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, well known that the rights cannot be treated as a matter of right. অধিকার মানে আমরা কিন্তু সেই আদিম যুগ থেকে অধিকার এই শব্দটা হয়তো বুঝতাম না, কিন্তু অধিকারের জন্য আমরা অনেক লড়াই করেছি। প্রাগ ঐতিহাসিক যুগের কথা যদি ধরা যায়, আদিম সভ্যতা বা আদিম যুগের কথা যদি বলা যায়, তাহলে দেখা যাবে, লক্ষ্য করা যাবে, কেবলমাত্র এক টুকরো মাংসের জন্য, for a piece of meat, people became warriors. তারা প্রচন্ড রকম ভাবে লড়াই করেছে নিজেদের মধ্যে, শুধু এক টুকরো খাদ্যের জন্য। তখন শুধুমাত্র অধিকারের মধ্যে বা আমাদের প্রয়োজনের দিক দিয়ে ছিল যেটা, সেটা শুধুমাত্র খাদ্য, খাবার, কাঁচা মাংস। দিনের পর দিন যখন আমরা এগিয়ে যাচ্ছি, সভ্যতার দিকে এগোচ্ছি, তখন প্রথম আমাদের দরকার যেটা পড়লো সেটা হচ্ছে বাসস্থান। নানা রকম ন্যাচারাল ক্যালামিটির জন্য সেই সময় যে অসভ্যই বলি, জঙ্গলি মানুষই বলি, তাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের রক্ষা করবার জন্য তারা বাসা, বাড়ি, নিজের পক্ষে গুহার জন্য তারা চেষ্টা করেছে এবং গুহার ভেতরে আশ্রয় নিয়েছে। আপনারা নিশ্চয়ই এটা বুঝছেন যে সেই সময় বস্ত্রের প্রয়োজন তখন এতটা প্রকট হয়ে ওঠেন, কারণ তখন যেসব সভ্যতা ছিল সেই সভ্যতার মধ্যে খাদ্য এবং বাসস্থান হলেই যথেষ্ট ছিল।
পরে আস্তে 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 দিনের পর দিন লাখ লাখ কোটি কোটি বছর পরে মানুষ যত সভ্যতার দিকে এগিয়ে যেতে চলল, প্রথমে তারা বস্ত্রের জন্য, তারা নিজেদের লজ্জা নিবারণের জন্য, পরিধানের জন্য তারা বস্ত্রের চাহিদা তাদের মধ্যে এসে গেল। তখনই অন্ন, বস্ত্র, বাসস্থান এই তিনটির জন্যই আমাদের প্রথম অধিকার শব্দটা অনেক পরে এসেছে। আমরা যদি ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাবো প্রায় অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে, এই 1776-83 এরকম সালে প্রথম অধিকার এই শব্দটার সঙ্গে প্রথম আসে। রাইটস এই কথাটা প্রথম নিয়ে আসেন কয়েকজন রেশনালিস্ট বা ফিলোজফিস্ট। তাদের মধ্যে রুসো, ভলতেয়ার, অ্যালামবার্ট এরকম কয়েকজন আছে। তারা প্রথম এই জিনিসটা নিয়ে আসে যে মানুষ শুধুমাত্র অন্ন, বস্ত্র আর বাসস্থানের জন্য তাদের চাহিদা আছে ঠিকই, কিন্তু এক শ্রেণীর লোক আছে যারা তাদের ক্ষমতা বলে, দৈহিক ক্ষমতা বলে, আর্থিক ক্ষমতা বলে বা অন্য আরো ক্ষমতার জোরে তাদের থেকে দুর্বল শ্রেণী যে কোনো লোকেদের তারা কি করে, তাদের অপারেশন করে, তাদের উপর অত্যাচার, তাদের মধ্যে নানা রকম অবিচার করে তাদেরকে দমিয়ে দেয়। যার জন্য এইসব দার্শনিকরা বা রেশনালিস্টরা প্রথম তারা এই সমস্ত পৃথিবীর মানুষের মধ্যে প্রথম অধিকারের কথাটা তাদের নিয়ে আসে। তাদের এই অধিকারের কথাটা বা রাইটস এই কথাটা প্রথম বেশ কয়েক সেই সময়ে যারা রাষ্ট্রনায়ক বা দেশ নেতা, দেশের যারা নেতা ছিল, যারা দেশ শাসন করত, তারা কিছু কিছু, সবাই নয়, কিছু কিছু এই তাদের আইডিয়াটা তারা গ্রহণ করল। তাদের মধ্যে আমরা অবশ্যই নাম করতে পারি আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন আমেরিকার, ইউরোপের মধ্যে বিসমার্ক, কাভুর, রাশিয়াতে লেনিনগ্রাড, ক্রুশ্চেভ, বুলগারিন, এরকম আরো অনেক রয়েছে। আমাদের দেশে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ, তারাও এই অধিকারের বিষয়টাকে তারা গ্রহণ করলো। তারা ভাবলো, চিন্তা করলো যে সত্যি মানুষ আজকের এক শ্রেণীর মানুষ অত্যাচারিত হচ্ছে, অবহেলিত হচ্ছে, পদদলিত হচ্ছে, অথচ এক শ্রেণীর মানুষ নিজেদের ক্ষমতা বলে বিনা কারণে, বিনা প্ররোচনায়, বিনা দোষে তাদেরকে দাবিয়ে রেখে দিয়েছে। এটা কখনই গ্রহণযোগ্য নয়। অনেক ব্যাপারে আলোচনা হয়েছে, অনেক পর্যালোচনা হয়েছে, অনেক মিটিং হয়েছে, অনেক কিছু তাদের মধ্যে সমালোচনা হয়েছে। তার থেকেও প্রায় 200 বছর লাগলো তাদেরকে এই অধিকারটা, সব মানুষের সাম্যের অধিকার, সমান অধিকার দেবার জন্য তাদের প্রায় 200 বছর লেগে গেল। আমরা দেখেছি 1948 সালে, 1946 সালে এবং 1945 সালে মাত্র 51টা দেশ, 51টা দেশের রাষ্ট্রনায়ক, যারা প্রেসিডেন্ট এন্ড সেক্রেটারিজ বা যারা আরো বড় বড় দেশ নায়ক, তারা তখন ঠিক করলো যে আমরা একটা সামিট করবো, একটা সম্মেলন করব। সেই সম্মেলনে আমরা এই অধিকার সম্পর্কিত যারা অপ্রেসড হচ্ছে, যারা অত্যাচারিত হচ্ছে, তাদেরকে কি করে অধিকার দেয়া যায়, সাম্যের অধিকার, সাম্যের ন্যায়ের বিচার যাতে দেয়া যায়, তার জন্য সেখান থেকে শুরু হলো তারা একটা ওই হিউম্যান রাইটস চার্টার বলে তারা একটা প্রতিবেদন বার করলো। সেই প্রতিবেদনে প্রথমে 51টা দেশ ছিল, পরবর্তীকালে আরো অনেক দেশ এলো, 150টা দেশ তাদের সঙ্গে অংশগ্রহণ করলো এবং বর্তমানে প্রায় 186টা দেশ নাম লিখেছে এবং অংশগ্রহণ করেছে এবং সকলে মিলে তারা একটা অর্গানাইজেশন করলো, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। এই ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের পতাকা তলে বর্তমানে পৃথিবীর অধিকাংশ দেশ এই যে অন্যায়, অবিচার, সেগুলো থেকে তাদের মুক্তি দেওয়ার জন্য কতগুলো নিয়ম বা রুল, কতগুলো
তারা গ্রহণ করলো, যার ফলে আমরা অনেকাংশে এইসব অন্যায় অবিচার থেকে তাদেরকে আমরা রক্ষা করতে পেরেছি। এখন শুধু তখন যত দিন যাচ্ছে, সভ্যতা যত আসছে, তখন আর শুধুমাত্র ওই অন্ন বস্ত্র বাসস্থানের হলি তাদের সমস্ত চাহিদা পূরণ হচ্ছে না, তাদের জন্য আরো প্রয়োজন হয়ে গেল শিক্ষা, আর হয়ে গেল স্বাস্থ্য, হেলথ, এডুকেশন। এগুলো এসেন্সিয়াল হয়ে পড়লো ফর দি পিপল অফ দ্যাট অফ দি দোজ নেশনস। এবং সেই অনুযায়ী আমরা কতগুলো রুল, কতগুলো সংবিধান বা কনস্টিটিউশন তৈরি করা হলো। সেই কনস্টিটিউশনের উপর বেশ করে মানুষের মধ্যে যে সাম্যের অধিকার, অন্যায়কে প্রতিবিধান করে ন্যায়ের সত্য প্রতিষ্ঠা করার জন্য তারা এগিয়ে নেয়। এখনো পর্যন্ত সেই ন্যায় প্রতিষ্ঠা অনেক দেশে রয়েছে, কিন্তু তবুও যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম সেই এক্সপেকটেশন কিন্তু আমরা ফুলফিল করতে পারিনি। এখনো আমরা দেখি বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে, নিজেদের মধ্যে ওই শক্তির পরিচয় হয়, যারা বর্ণ ধর্ম নির্বিশেষে তারা যে সবসময় একটা সাম্যের দায় বা দায়িত্ব তারা বহন করে বেড়াচ্ছে তা কিন্তু নয়। অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের মধ্যে নানা রকম প্রতারণা বা নানা রকম অত্যাচার বা এগুলো ঘটছে, সেগুলো মোটেই বাঞ্ছনীয় নয়। আর একটা হয়েছিল, আমরা যদি বিংশ শতাব্দীর প্রথম দিকেও 1910-20 এরকম সময় আমরা দেখেছি এই শিশু এবং নারীদের উপর যে অত্যাচার সমস্ত পৃথিবীব্যাপী, শুধু আমাদের ইন্ডিয়াতে নয়, ইন্ডিয়াতে তো আছেই, ইন্ডিয়ার গ্রামাঞ্চলে এখনো আছে, বিশেষ করে রাজস্থান বা কর্ণাটক বা ওইদিকে গুজরাট, এইসব জায়গায় আমরা দেখেছি শিশু এবং নারীদের উপর কিভাবে তারা অত্যাচারিত হয়, অবহেলিত হয়, কিভাবে তাদেরকে আমরা বিদ্রুপ করি বা তারা আমাদের সমস্ত কিছু বৈষম্যের শিকার হিসাবে তারা আমরা গ্রহণ করি, সেটা এখনো চলছে। তবে হ্যাঁ, এর জন্যে ইন্ডিয়া গভর্নমেন্ট, আমাদের দেশে ইন্ডিয়া গভর্নমেন্ট দেরি হলেও, যেটা 1948 সালে 10ই ডিসেম্বর আমরা একটা হিউম্যান রাইটস ডে হিসাবে পালন করছি, সেক্ষেত্রে ইন্ডিয়া তার স্বাধীনতা সংগ্রামের ঠিক জাস্ট শেষ হওয়ার পরই তারা সেটাকে তখনও পর্যন্ত পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারেনি। গ্রহণ করতে এই প্রোটেকশন অফ হিউম্যান রাইটস এটাকে করতে তাদের সময় লেগেছিল আরও প্রায় 40-45 বছর। অর্থাৎ 1993 সেপ্টেম্বর মাসে তারা ওই প্রোটেকশন অফ হিউম্যান রাইটস ল একটা তৈরি করলো। সেই লটে ভারতবর্ষে যারা বিশেষ করে অবহেলিত শ্রেণী যারা রয়েছে, সে ধর্ম বিশেষে হতে পারে, বর্ণ বিশেষে হতে পারে, গায়ের রং বিশেষে হতে পারে, লিঙ্গ বিশেষে হতে পারে, এমনকি ছোট ছোট শিশু, তারাও যে বিভ্রান্তির শিকার হয়েছিল, অবহেলার শিকার হয়েছিল, তা থেকে অনেকাংশে মুক্তি পেয়েছিল একেবারে 1993 প্রোটেকশন অফ হিউম্যান রাইটস লতে। সব থেকে আশ্চর্য হচ্ছে, প্রশ্ন হচ্ছে এই অধিকার নিয়ে। অধিকারটা হচ্ছে কার অধিকার, কিসের অধিকার? বর্তমানে কেন সবাই মনে হয় অধিকার নিয়ে ব্যস্ত, কিন্তু কেউ কারো দায় বা দায়িত্ব নিয়ে কেউ মোটেই চিন্তিত না। আমার এই কাজটা করতে হবে, আমাকে এই কাজটা করতে হবে, বা আমি এই কাজটা করবো, এটা আমার উপর নষ্ট হয়ে রয়েছে, এটাকে আমি সম্পূর্ণ করব, সুষ্ঠুভাবে করব, নিষ্ঠার সঙ্গে করব, সেই চিন্তা ভাবনা কিন্তু এখন অনেকাংশে কমে গেছে। সবাই খালি ভাবছে কি করে অন্যকে ঠকিয়ে আমরা কি করে বড়। একটা খুব সিম্পল এক্সাম্পল দিচ্ছি, যেটা খুব বেদনাদায়ক। সেটা হচ্ছে এতই বেদনাদায়ক যে সেটা ভাবা যায় না। একটা সাম্প্রতিক কালের ছোট্ট ঘটনা আমি বলছি। একটা 100 দিনের কাজে কয়েকজন 7-8 জন মধ্যবয়স্ক ভদ্রলোক এলেন, ভদ্রলোকই বলি, ভদ্রলোক এলেন কাজ করবার জন্য 100 দিনের কাজে। তার কাজ কি, একটা রাস্তা রয়েছে প্রায় 150 মিটার কি 200 মিটার একটা রাস্তা, সেই রাস্তাটা পরিষ্কার করবে, আর একটু ড্রেন আছে, ড্রেন তো শুকনো, জল নেই, সেটাকে একটু পরিষ্কার করবে। সকাল 8:30টায় এলো ওই 7-8 জন লোক, এসে কাজ আরম্ভ করলো। এই 5-7 মিনিট কাজ করার পরই তারা বলল যে স্যার আমাদের একটু চা খেতে দেবেন। বেশ ঠিক আছে, কাজ করছে অতিথি, পাড়ার অতিথি, গ্রামের অতিথি, এখন কাজ করতে এসেছে, যতই কাজ করুক।
ছোট হলেও তারা তো মানুষ, তাদের জন্য চায়ের ব্যবস্থা করা হলো, 100 টাকা দেওয়া হলো, ঠিক আছে, তারা চা বিস্কুট খেলো, খেয়ে বসেই রইল ঘন্টায়। আবার খানিকক্ষণ পরে আবার কাজ আরম্ভ করলো, তখন এলো কি একজন ফটোগ্রাফার এলো, সমস্ত ফটো তুলে নিল, কাজ করছে, 100 দিনের কাজ হচ্ছে, সব ফটো তোলা গেল। লোকাল যে সদস্য, পঞ্চায়েতের সদস্য, তিনিও এলেন, তিনিও এসে দেখলেন হ্যাঁ বেশ সুন্দর কাজ হচ্ছে, মাস্টারমশাই একটু দেখবেন, দেখে একটু করিয়ে নেবেন, খুব ভালো। তার খানিকটা পরেই আরো তো সব অন্য যারা আছে তাদের প্রত্যেকের তো কাজ আছে, তারা দেখি খানিকটা পরে কিছুটা কাজ করার পর বসে আছে, কি না এবার টিফিন হবে, ঠিক আছে টিফিন কর, টিফিন করে কাজ কর, টিফিন করলো, টিফিন করতে 1 ঘন্টা থেকে এবার কাজ হচ্ছে, কাজ হবার পরেও কাজ শেষ হলো, কাজ শেষ হয়েছে, এবার কাজ শেষ, কটা বেজেছে 11:30, মানে 8:30 থেকে 11:30 টিফিন খাওয়া, চা খাওয়া, বিশ্রাম নেওয়া, সব কিছু কমপ্লিট করে যখন জিজ্ঞাসা হলো কি হলো, কাজ হয়ে গেল, হ্যাঁ আজকের মতো হলো, আবার কাজ আসবো, কাজ অধিকারটা বজায় রইল। আমরা যারা সাধারণ মানুষ, যারা পরিষেবা পাওয়ার জন্য আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এদেরকে নিযুক্ত করা হচ্ছে বা ট্যাক্সের টাকা দিয়ে যাদেরকে প্রতিবিধান করা হচ্ছে, তারা ক্ষতিগ্রস্ত হলো, তাদের স্বার্থটা নষ্ট হলো, তাদের অধিকারটা বিনষ্ট হলো না, ওদের 3-3.5 ঘন্টা কাজ করে ওরা এত বয়স্ক ব্যক্তি যে ওদের আর কাজ করার ক্ষমতা নেই, ওদের অধিকারটা ঠিক বোঝা গেল, এটা এখনো বোঝা গেল না, অধিকারটা কাজ। সব থেকে প্রশ্ন যেটা সেটা হচ্ছে আমরা আমাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন। আন্দোলন করার অধিকার আছে, কিন্তু আন্দোলন করার ফলে যাদের অসুবিধা হলো, যারা বিরাট একটা অসুবিধার মধ্যে সম্মুখীন হলো, তাদের কি হবে? তাদের অধিকার তো ক্ষুণ্ণ হবে, তারা প্রপারলি, তারা সুষ্ঠুভাবে নিষ্ঠার সঙ্গে তারা কোনো কাজে যেতে পারলো না, কাজ করতে পারলো না, তাদের সময় নষ্ট হলো, অপচয় হলো, কিন্তু কিছুই হলো না। তাহলে অধিকারটা কার নষ্ট হলো? আন্দোলন করার যেমন অধিকার রয়েছে, তেমন আন্দোলন যারা আন্দোলনকারী নয় তাদের স্বার্থ বিনষ্ট হলো, তার দায় কে নেবে? সুতরাং অধিকার নিয়ে আমরা যতই চিৎকার চেঁচামেচি করি না কেন, অধিকার নিশ্চয়ই আমরা নিজেদের অধিকার আমরা নিশ্চয়ই বজায় রাখবো। কোথাও যদি দেখি যে আমাদের অধিকার অন্যায়ভাবে বিনষ্ট হচ্ছে বা বিদ্রুপ হচ্ছে বা অসুবিধা হচ্ছে, সেখানে আমরা নিশ্চয়ই করব, কিন্তু এমন কখনো করব না যে আমরা আমাদের অনেক অসুবিধার সৃষ্টি করে আমরা আমাদের অধিকারটাকে সুপ্রতিষ্ঠিত করব। আমাদের যারা মেম্বাররা আছে তারা বিষয়টা অনুধাবন করবেন, নিশ্চয়ই আপনারা কোনো অন্যায় দেখলে তার প্রতিবাদ নিশ্চয়ই করবেন। কারো অধিকার যদি ক্ষুণ্ণ হয়, সেই অধিকার যাতে ক্ষুণ্ণ না হয় তার জন্য আপনারা সচেষ্ট হবেন, আপনারা যথেষ্ট বুদ্ধিমান বিচক্ষণ, আপনারা বুঝবেন কোথায় কি অধিকার বিঘ্নিত হচ্ছে অথবা বিঘ্নিত হচ্ছে, সেই সব বুঝে আপনাদের উপর আমাদের যথেষ্ট আস্থা রইল এবং আশা করি একটা দেশ বা একটা জাতি বা আমরা পরিবার বা আমাদের ধরো গ্রাম যাতে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে সবাই বসবাস করতে পারে এবং সবাই চলতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে আপনারা আপনাদের কর্মপন্থা এইগুলো ধন্যবাদ জানিয়ে নমস্কার। Chairman Mr. Bera. Now this program will be graceful with the recitation by Momita Ray. Roy, sir, Roy. Title. Roy. Okay. You are cordially invited before the stage. আজ 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। আমি কবিতাটা শুরু করার আগে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আর কিছুদিন পরে আগাম 25শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি 2021 পড়তে চলেছে। সেই ক্রিসমাস এবং নতুন বছরের শুভেচ্ছা থাকলো আমার তরফ থেকে সবাইকে। আর এখানে যারা আছেন মানবাধিকার কমিশনের সদস্য এবং আচ্ছা, আমি খুব একটা সুবক্তা নই, তবু চেষ্টা করছি যতটা ভালোভাবে বলার।
যারা আছেন এখানে মানবাধিকার কমিশনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং যারা অন্যান্য সদস্যরা আছে তাদেরকে আমি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি নিজে একটা কবিতা লিখেছি, সেই কবিতাটা পাঠ করে শোনাবো। তা আমার খুব সৌভাগ্য আমি মনে করছি এই কারণে যে এখানে আমার উপস্থিত সবাই আছেন আমার কবিতাটা শোনার জন্য। যাক, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে বিশেষ বিশেষ ধন্যবাদ। আর যদি কবিতাটি কারোর খারাপ লাগে আমি ক্ষমা প্রার্থী তার জন্য, কেননা আমি কবিতা যেটা নিয়ে লিখেছি এখনকার দিনে নারীরা বিভিন্ন দিক থেকে নিপীড়িত হচ্ছে, জর্জরিত হচ্ছে, বঞ্চনার শিকার। তা সেটা নিয়ে আমি ছোট্ট করে একটা কবিতা লিখেছি, নিজে লিখে নিজেই পাঠ করছি আর কি। ঠিক আছে, শুরু করছি। কবিতাটির নাম হচ্ছে নারী। শঙ্খ বাজে, উলুধ্বনি দেয়নি কেউ, অবশেষে মায়ের কোলে জন্ম নিল একটি নারী। সে পেল না